ওকে, এখন স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এখন হইতেছে স্ক্রিনে যে পিডিএফ এর যে ফোল্ডারটা, এটা সম্পূর্ণরূপে দেখা যায়? মানে এটা কি ছোট করবো নাকি? এতটুকু ঠিক আছে? না, ঠিক আছে। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে। এতটুকু? হুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো কি বেসিক থেকে? বেসিক থেকে শুরু করি নাকি, না সব? আচ্ছা আচ্ছা, বেসিক থেকে শুরু করি। বেসিক থেকে শুরু করি। আচ্ছা, যদি জানাও থাকে তারপরেও আমরা যদি এটা একবার আলোচনা করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। আর এখানে কিছু নতুন নিয়ম হয়তো আছে। আহ নজরুলে জানি না, আমি এটা নিচে দিতেছি অ্যাডভান্স থেকে। হ্যাঁ, তো ওইটার সাথে যদি নিয়ম কানুন মিলে তো ওকে, না মিলে এগুলা হইতেছে যে এক্সট্রা আসবো আর কি। তো এমনিতে পাঞ্চুয়েশন তোমার হইতেছে যে টোটাল 11 প্রকার আছে। অর্থাৎ ফুল এটা অ্যাডভান্স হোক বা নজরুল হোক বা লেকচার হোক বা পপি হোক, যে কোনো গাইডেই যাও না কেন, এই টোটাল 11 পরিমাণ, মানে 11 ধরনের, এগারো হুম। ধরনের পাঞ্চুয়েশন পাইবে। এর মধ্যে একটা হইতেছে ফুল স্টপ, এখানে আমি চিহ্নগুলো মার্ক করে দিচ্ছি। ফুল স্টপ, তারপর হইতেছে কমা, তারপর হইতেছে সেমিকোলন, তারপর হইতেছে কোলন, তারপর হইতেছে কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, তারপর হইতেছে অ্যাপোস্ট্রফি, তারপর হইতেছে ড্যাশ, তারপরে হাইপেন, তারপর হইতেছে প্যারান্থেসিস। এখন প্যারান্থেসিস এটা ব্র্যাকেট হিসেবে আমরা জানি, ঠিক আছে? ব্র্যাকেটস হিসেবে আমরা হুম। কি জানি, এরকম ভাবে আমরা যেই ব্র্যাকেট দিই এটারই প্যারেন্থেসিস বলে। তো প্যারেন্থেসিস হচ্ছে ব্র্যাকেট, আর অ্যাস্টেরিস্ক হইতেছে এই যে স্টার মার্ক, যেটা কোনো বিষয়ে ইম্পর্টেন্স বুঝাইতে এই স্টার মার্কটা দেওয়া হয়। এরকম আমরা স্টার মার্ক দিয়ে ইম্পর্টেন্ট বুঝাই আর কি, ঠিক আছে? তো হুম। ওভারঅল যে গাইডেই যাও না কেন, টোটাল এই 11টা মডেলই পাবা। 11টা মডেলই পাবা, এর উপরে কোনো মডেল নাই এমনিতে। আহ এটা হইতেছে আমাদের কি বলে, এটা ইউজুয়ালি আমাদের ইয়াতে নাই, নজরুল গাইডে বা লেকচার গাইডে, এসব গাইডেতে নাই এই টপিকটা আর কি। এটা সম্পূর্ণ হ্যাঁ, না, এটা না, হুম বুঝছি। অ্যাস্টেরিস্কটা আমাদের কাছে নাই, প্যারেনথেসিসও নাই, প্যারেনথেসিস অনেক সময় পাওয়া যায় না। এটা বেশি ব্যবহার নেই মনে হয়। ব্যবহার আছে খুব কম আর কি। কারণ দেখা গেছে সচরাচর যেগুলো ব্যবহার আছে ওইগুলো তো আসে। এখন একটা যদি এক্সপেকশনাল দিয়ে দেয় তখন তো বলাটা মুশকিল না, এই জন্য হুম। যে কয়েকটা নিয়ম হুম। আছে সবগুলো জানা থাকাটাই বেটার। এমন জটিল কিছু না, ইজি। এখন আমরা আসি হইতেছে প্রথমে ফুল স্টপে। আর এমনিতে হইতেছে যে হ্যাঁ, ফুল স্টপ দ্বারা সেন্টেন্সের সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করে। মানে আমরা যখন যে কথা বলি, কথা বলার পর একটা সেন্টেন্স যেখানে শেষ হয় ওইখানে আমরা বাংলায় দাঁড়িয়ে দেই, আর ইংলিশে হইতেছে ফুল স্টপ দেয়, তো সব থেকে বেশি বিরতি নেই। কিন্তু আমরা সাধারণত এইভাবে কথা বলার সময় বিরতি নেই না, কিন্তু অ্যাকচুয়ালি বিরতি নেওয়া উচিত, সেন্টেন্স শেষ হলে বিরতি নেওয়া উচিত। এখন এটার আন্ডারে শুধু দুইটাই নিয়ম আছে। এটা হইতেছে একটা, এই হইতেছে দুইটা, এই দুইটাই আছে। যেমন সম্পূর্ণভাবে থামার জন্য অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। এখন অ্যাসারেটিভ সেন্টেন্স কোনগুলো এটা জানি নাকি? হুম। হ্যালো। অ্যাসারেটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ। হ্যাঁ, এগুলো তো জানি। ওকে, মানে চিনি তো নাকি কোনগুলা কোন সেন্টেন্স, অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ কোনটা, ইম্পারেটিভ কোনটা, অবজেক্টিভ কোনটা? হ্যাঁ, চিনি। ওকে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে আছে মাই নেম ইজ খান। এইখানে হইতেছে যেটা বাংলা অর্থ দ্বারা আমার নাম খান, আমার নাম হয় খান, এখানে ফুল স্টপ ব্যবহার হচ্ছে অ্যাসার্টিভ হুম। সেন্টেন্স। তো এরকম গিভ মি এ বুঝতে গ্লাস অফ পেরেছি। ওয়াটার, আল্লাহ ব্লেস ইউ।
তো এগুলো সহজ উদাহরণ। তারপরে যেটা দেখতেছে এব্রিভিয়েশন, অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পরে ফুল স্টপ বসে। কিসের পরে? সংক্ষিপ্ত রূপের পরে। যেমন আমরা বলি বিএ করে, এমএ করে, করে না? বিএ মানে ব্যাচেলর অফ আর্টস। বিএ মানে হুম। ব্যাচেলর অফ আর্টস, অর্থাৎ যারা তোমার অনার্স করে আর্টসের থেকে যারা অনার্স বা স্নাতক করে তাদেরকে বলা হয় বিএ। আর যারা মাস্টার্স করে তাদেরকে বলা হয় এমএ, মাস্টার্স অফ আর্টস। তারপরে হইতেছে ইউএসএ, পনেরো হইতেছে ইউনাইটেড সাউথ আমেরিকা আর কি। না সরি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা হইতেছে এটার পূর্ণরূপ। এখন এই ইউনাইটেড এর ইউ আর স্টেটের হইতেছে এস, আর এখানে আমেরিকার এ। এই টোটাল যে তিনটা ওয়ার্ড, এদের সংক্ষিপ্তে এভাবে লেখা হয় US.A। ইউএসএ। হুম, ইউএসএ। ঠিক আছে। এই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ফুল স্টপ ব্যবহার করা হয়। So সংক্ষেপে এটা মনে রাখবা যে এব্রিভিয়েশনের, অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পরে ফুল স্টপ বসে। তার হচ্ছে ইউজ অফ কমা। কমার ব্যবহারটা অনেক বেশি। কমার ব্যবহারের টোটাল রুলস মোটামুটি আছে 10টা এখানে। এর মধ্যে প্রথম হইতেছে সেন্টেন্সের মধ্যে একই পার্ট অফ স্পিচের পৃথক পৃথক ওয়ার্ড পর পর থাকলে তাদের মধ্যে কমা বসে, এবং শেষে দুটি, মানে শেষ যে দুইটা থাকে ওটার মাঝে এন দ্বারা যুক্ত করতে হয়। যেমন এখানে দেখো আহমেদ, আদনান, আইমান, সাউন্ড পার্ট অফ মূল বাড়ান। স্পিচের পৃথক পৃথক ওয়ার্ড দেখো। আহমেদ একটা, আদনান একটা, আইমান একটা, আবরার একটা, টোটাল নাম হচ্ছে 4টা পার্ট অফ স্পিচের। অর্থাৎ এখানে নাউন হচ্ছে 4টা। এখন প্রথম দুইটা নাউন তারা অ্যাড করছে হইতেছে তোমার কমা দিয়া। কি দিয়া? কমা কমা দিয়ে। দিয়ে। প্রথম দুইটা অ্যাড করতে হইতেছে কমা দিয়া, এই যে কমা দিয়া। কিন্তু লাস্টের যে দুইটা, এই আয়মান আর হইতেছে ওটার আবরার, আগে এম বসাতে হয়। হ্যাঁ এটা দিয়ে এন দিয়ে। অর্থাৎ ইউজুয়ালি একাধিক ওয়ার্ড যদি তুমি কমা দিয়ে অ্যাড করো, লাস্ট যে দুইটা আছে ওই দুইটার মাঝে এন দিতে হয়। কমার পরিবর্তে কি দিতে হয়? এম এন। দিতে হয়। হুম। এরপরে দিচ্ছে কেস ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে আগেও পরে। কেস ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে আগেও পরে কি বসে? কমা বসে। যেমন মিস্টার বসে। জালালউদ্দিন আহমেদ, প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ, ওয়াজ আ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, তাহলে এই যে মিস্টার জালালউদ্দিন আহমেদ, উনি হইতেছে ঢাকা কলেজের প্রিন্সিপাল, ওয়াজ এ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ এই জালালউদ্দিনের সম্পর্কে টোটাল 3টা বাক্য দিছে। একটা সেন্টেন্সের মধ্যে কটা বাক্য দিছে? 3টা। একে তো হচ্ছে তিনটা। তার নাম হইতেছে জালালউদ্দিন আহমেদ, এবং সে ঢাকা কলেজের প্রিন্সিপাল, এবং তার তিনি খুব, মানে তিনটা পার্ট আর কি। হ্যাঁ 3টা পার্ট। একজন ব্যক্তি সম্পর্কে যখন 3টা তোমার বাক্য এক্সপ্লেন করা হয় তখন এগুলার আলাদা করা হইতেছে কমা দিয়ে। ঠিক আছে। এদের এক একটার বলা হয় হুম। কেস। এটা একটা কেস, এটা একটা কেস, এটা একটা কেস। 3টা আলাদা আলাদা কেস। ঠিক আছে। যখন প্র্যাকটিসে যাইবা তখন আসলে ক্লিয়ার হইবে বেশি। এরপরে হচ্ছে বকেটিভ কেস। কোন কেস? বকেটিভ কেসে কোনো সেন্টেন্সের প্রথম ভকেটিভ থাকলে, কেস। তারপরে বা মাঝে থাকলে, পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। বকেটিভ কেস হইতেছে আমরা সম্বোধন করি না কাউরে, যেমন স্যার হ্যাঁ, বা উদ্দেশ্য আর মাই কি। ফ্রেন্ড। হ্যাঁ, উদ্দেশ্য। যে সম্বোধন যে করি আমরা, এই সম্বোধন বাচক যে ওয়ার্ডটা, এটা যদি শব্দের প্রথমে থাকে মানে তাহলে এই যাকে শব্দ, উদ্দেশ্য করে একটা বাক্য লেখা হয়। হুম হুম, যাকে উদ্দেশ্য করে বাক্য লেখা হয়, যাকে সেই সেন্টেন্স লেখা হয়। বাক্যটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে এই যে দেখো সেন্টেন্সের শুরুতে থাকলে শুরুর পরেই হইতেছে কমা। আর যদি, কমা বসে। হুম, আর যদি মাঝে থাকে, দেখো মাঝে থাকলে উভয় পাশে কমা। এই যে দেখো মাই ডিয়ার ফ্রেন্ড, এই শব্দটা টেল মি এবং হাউ ক্যান আই হেল্প ইউ, এই দুইটা ওয়ার্ডের মাঝে আছে না এই কেসটা, ভোকেটিভ কেসটা। টেলমি তো উদ্দেশ্য না, তাহলে টেলমির আগে পরে কেন কমা? কোনটা?
টেল মি এটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, এটাই মানে হইতেছে উদ্দেশ্যটা যদি সেন্টেন্সের মাঝে থাকে, তুমি দেখো এখানে যে, মাঝে হয়। ও হ্যাঁ আচ্ছা। হ্যাঁ মাঝে হয়, দেখো পুরোটা যে সেন্টেন্স, পুরো সেন্টেন্সের মধ্যে উদ্দেশ্যটা দেখো মাঝে আছে। যদি মাঝে থাকে তাহলে এটার হ্যাঁ, আগেও কমা মাঝে দিতে হইব, থাকলে উভয় পাশে। পরেও কমা দিতে হইব। হ্যাঁ উভয় পাশে, মাঝে থাকলে উভয় পাশে কমা দিতে হবে। ঠিক আছে। আর জি। শেষে থাকলে তার পূর্বে কমা বসে, এই যে দেখো, এই যে শেষে আছে না রহমান, ডু দা ওয়ার্ক রহমান। জি। ঠিক আছে, রহমান শেষে আছে যার কারণে এই রহমানের আগে কি বসছে, কমা বসছে। বুঝছি। বুঝতে পারছি এটা? জি। বকরিদ কেস বুঝতে পারছি। হ্যাঁ। ওকে। তারপর হইতেছে আমাদের অ্যাবসলিউট কনস্ট্রাকশন কোনো সেন্টেন্সের প্রথমে থাকলে তার পরে, এবং মাঝে থাকলে উভয় পাশে, এবং শেষে থাকলে তার আগে কমা বসে। এই রুলসটা আর হইতেছে 3 নম্বর রুলসটা দুটোটা এক। এটা হইতেছে বকেটিভ কেসের ক্ষেত্রে, আর কেসের ক্ষেত্রে, আর এটা হইতেছে অ্যাবসলিউট কনস্ট্রাকশনের ক্ষেত্রে। ঠিক আছে, বাকি সব এক। যেমন প্রথমে থাকলে কমায়ের পরে বসবে, প্রথমে থাকলে পরে, মাঝে থাকলে উভয় পাশে বসবে, মাঝে থাকলে উভয় পাশে বসবে, এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসবে, শেষে থাকলে তার আগে কমা বসবে। ঠিক আছে, আমরা যদি একটু দেখি একটা হুম। উদাহরণ। দ্য ডিনার বিং ওভার, উই লিফট দ্য প্লেস, উই লিফট দ্য প্লেস, অর্থাৎ আমরা জায়গা ত্যাগ করার পূর্বেই কি হয়ে গেছে, ডিনার শেষ হয়ে গেছে, এরকম। তাহলে এই দুইটা সেন্টেন্সের অ্যাবসলিউট কনস্ট্রাকশন মানে তোমার একটা কাজ তুমি করছো, এটার এই কাজ, আগেই কাজ, হ্যাঁ, আরেকটা এর কাজ শেষ আগেই হয়ে তার গেছে। ফলাফলটা যখন প্রকাশ পায়, যেমন তুমি স্থান ত্যাগ করার পূর্বেই তোমার আগের একটা ফলাফল প্রকাশ পাইছে, ওটার দুইটা আলাদা করতে তোমার কমা ব্যবহার হয়। কমা হুম। ব্যবহৃত হয়। হুম। যেমন মিস্টার আনোয়ার আই থিঙ্ক ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল। এখন দেখো এই যে আই থিঙ্ক আমি চিন্তা করি, আমি চিন্তা করি, এই দেখো, এই আই থিঙ্ক আমি মনে করি মিস্টার আনোয়ার হচ্ছে বেস্ট টিচার ইন দ্য স্কুলের মধ্যে সবচেয়ে ভালো বলেন। শিক্ষক। হুম। তাহলে এখানে তোমার এবসলিউট কনস্ট্রাকশনটা হইতেছে এই যে ওয়ার্ডটা ব্যবহার করছে আই থিঙ্ক, এটা। ঠিক আছে, এটার আগেও কমা আছে, পরেও কমা আছে। ঠিক আছে, বুঝতে পারছি। হুম। ওকে। আর লাস্টেরটা হইতেছে হি আর্ন আ লট লট অফ মানি পার মান্থ, সে 20,000, সে আয় করে পার মান্থ এ লট অফ মানি, অনেক টাকা। যেমন সে হইতেছে, যেমন ধরো সে বলল, যেমন 20,000 মানে হচ্ছে 20,000, কত, 20,000। এখানে সে 20,000। হইতেছে অ্যাবসলিউট কনস্ট্রাকশন ওয়ার্ড। এখন এই ক্ষেত্রে এটা একটু মনে রাখা জটিল যে অ্যাবসলিউট কনস্ট্রাকশন ওয়ার্ড কোনগুলা। আমি অ্যাকচুয়ালি ক্লাস রেডি করছি অনেক দ্রুত, যার কারণে এই অ্যাবসলিউট কনস্ট্রাকশন ওয়ার্ড যেগুলো, এগুলো আমি এখানে উদাহরণ হিসেবে দেই নাই। ঠিক আছে, এইগুলা কিছু ওয়ার্ড আছে, যেমন এই যে থিঙ্ক, তারপরে সে, তারপরে কিছু ওভার, এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো অ্যাবসলিউট কনস্ট্রাকশন আন্ডার পড়ে। ঠিক আছে, এগুলো আমি আবার নেক্সট ক্লাসে ইনক্লুড করে দেবো। আর এটার মানে এখন যে ক্লাসটা হইতেছে এটার রেকর্ড হইতেছে, হ্যাঁ। তুমি হইতেছে এই ক্লাসটা হ্যাঁ প্রয়োজন মতো দেখছি। আবার তুমি দেখতে পারো। আমার হইতেছে চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে তুমি দেখতে পারবা সম্পূর্ণ ভিডিওটা আর কি, যেভাবে আছে এইভাবে। আর তোমার যদি দরকার হয় যে পিডিএফটা এখন যেটা থেকে আমি পড়াইতেছি, তুমি চাইলে এটাও তুমি নিতে পারবা, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখতে পারবো। জুমে ঠিক কি আছে। অ্যাকাউন্ট খুলতে হবে? না না, ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে হবে না, তুমি আমার অ্যাকাউন্ট সার্চ না করলে তুমি ইউটিউব না, অ্যাকাউন্ট। জুমে। হ্যাঁ। জুমে অ্যাকাউন্ট খুলতে হবে। না না, জুমে না, তুমি হচ্ছে ইউটিউবে যাবে, ইউটিউবে যে লিখবা যে ইমন লার্নিং একাডেমি, আমার নাম দিয়েছি না, এটা লিখবা ইমন লার্নিং একাডেমি, এটা লিখলেই তোমার হচ্ছে আমার চ্যানেল ওইখানে আয়া পড়বো। তুমি ভিডিওটা ওইখানে পাই যাবে, যেমন আজকের ক্লাসের ভিডিওটা তুমি একদিন পর পাইবা, কারণ ভিডিও আপলোড দিতে অনেক সময় লাগে।
আমি দেখাই দেবো তোমার চ্যানেল কোনটা, হুম, ক্লাস শেষে দেখাই দেবো তুমি কিভাবে ওইখান থেকে ক্লাসটা কন্টিনিউ করবা। ঠিক আছে? মানে যদি আচ্ছা প্রয়োজন পড়ে আচ্ছা। তাহলে তুমি ওইখান থেকে ভিডিওটা আবার দেখতে পারবে আর কি। ওকে, ঠিক আছে। এখন দেখি 5 নম্বর রুলসটা যেটা, এটা হচ্ছে একাধিক পেয়ার ওয়ার্ডস থাকলে প্রত্যেক জোড়ার পর কমা বসে। পেয়ার মানে কি, প্রত্যেকটা শব্দ জোড়ায় জোড়ায় আসবো, কিসে আসবো? জোড়ায় জোড়ায়। জোড়া জোড়া। যেমন হাই এন্ড লো, এটা একটা জোড়া শব্দ, মানে উচ্চ এবং নিম্ন। মানে বিপরীত শব্দ। ওয়ান কাইন্ড অফ বিপরীত শব্দ, হ্যাঁ। এরকম অনেকগুলো যদি বিপরীত শব্দ একসাথে আসে তখন এদেরকে আলাদা করতে কমা ব্যবহার করা হয়। কি বলা হয়? কমা ব্যবহার করা হয়। যেমন কমা ব্যবহার। হাই লো, ব্ল্যাক হোয়াইট, রিচ অ্যান্ড পুর, অল আর ইকুয়াল টু গড। এখন এই পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে এই একটা জোড়া শব্দ আরেকটা জোড়া শব্দ যদি পাশাপাশি বসে তখন তাদেরকে পেয়ার ওয়ার্ডস বলা হয়, আর এই পেয়ার ওয়ার্ডস আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। বুঝতে পারছি? হুম। ওকে। এরপরে 6 নম্বর হইতেছে ডিরেক্ট স্পেসে রিপোর্টিং ভার্বের পরে কমা বসেছে না। রিপোর্টিং ভার্বের পরে না একটা ইয়েটা লেখা হয় নাই যে কমা বসে, কি বসে? কমা কমা। বসে। অর্থাৎ রিপোর্টিং স্পেসের পর, রিপোর্টিং ভার্বের পূর্বে। পরে কমা বসে। যেমন এখানে যে হি সেড, এটা হইতেছে রিপোর্টিং ভার্ব, আর আই শ্যাল গো এটা হইতেছে রিপোর্টিং স্পিচ। ভার্ব আর আইসে রিপিটিং স্পিচ। আচ্ছা, বক্তা যে কথা বলে এই কথাটা হইতেছে রিপোর্টিং স্পিচ। এখন এই রিপোর্টিং স্পিচটা রিপোর্টিং ভার্বের থেকে আলাদা করছে কি দ্বারা? কমা দ্বারা। কি দ্বারা? কমা দ্বারা। কমা দ্বারা। কমা। বুঝতে পারছি? হুম। অর্থাৎ রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পেস থেকে আলাদা করা হয়েছে কমা দ্বারা। এটা মনে থাকবো, এটা অনেক ইম্পর্টেন্ট। পাঞ্চুয়েশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আসে এটা হচ্ছে তোমার ন্যারেশন। ন্যারেশনের মতো, হ্যাঁ। ন্যারেশনের মতো আসে। আর আমাদের ন্যারেশন নাই, কিন্তু কনসেশনের মধ্যে আসে। ন্যারেশন নাই? না, আমাদের নাই ন্যারেশন। শর্ট সিলেবাস নাকি? না, শর্ট সিলেবাস নিত। তাহলে মানে সিলেবাসে ন্যারেশনই নাই? ন্যারেশন আরেকটা আছে, ওইটা সিলেবাস দুইটাই নাই, ন্যারেশন নেই। ও আচ্ছা। তাহলে তো দেখতো সিলেবাসটা ন্যারেশন নাই, এটা তো হইতে পারে না। ন্যারেশন তো ইন্টারও আছে, এসএসসি তো আছে। আচ্ছা, যাই হোক, এটা ইম্পর্টেন্ট। বেশিরভাগ তোমার ইয়ে আসে হতেছে তোমার ন্যারেশনের ক্ষেত্রে কমার ইউজটা, বা আমাদের পাঞ্চুয়েশন বেশিরভাগ উদাহরণই আসলে ন্যারেশন দিয়ে। এটা ছাড়াও এই তোমার রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টিং স্পিচ ছাড়াও আমরা জানি যে এই যে ইএস একটা শব্দ আমরা ন্যারেশনের মধ্যে দেখি না প্রায় ইয়েস। সময়? হ্যাঁ, ন্যারেশন। এই এই ইএস শব্দটার আগেও একটা ইনভার্টেড কমা হয়, পরেও একটা ইনভার্টেড কমা হয়, দেন একটা আবার নর্মাল কমাও হয়। নর্মাল কমা দিয়ে তারপরে হচ্ছে সেটা আলাদা করা হয়। যেমন মে আই কাম ইন স্যার যদি বলে কেউ, মে আই, হি সেড মে আই কাম ইন দ্য রুম। যেমন ধরো হি হি সেড টু মি, টু মি মে আই কাম ইন দ্য রুম। ঠিক আছে? এখন সে রিপ্লাই দিছে কি হিসেবে? স্যার রিপ্লাই দিছে কি হিসেবে? ইয়েস। যদি শুধু ইয়েস বলে তো ফুল স্টপ। যদি শুধু ইয়েস বলে কি? ফুল স্টপ। কিন্তু ইয়েস এর পরে স্টপ। যদি আবার অন্য কিছু বলে, আর কিছু যে সেন্টেন্স থাকে, হুম তাহলে হুম কমা। কমা, যে ইয়েস ইউ ক্যান বা ইউ ডু, ইউ ক্যান বা ইউ ডু। এখন খেয়াল হুম। রাখতে হবে যদি ইয়েস এর পরে তোমার সেন্টেন্স বলে তখন এখানে ইনভার্টেড কমাটা ক্লোজিংটা এখানে না হইয়া ক্লোজিংটা হয় এইখানে। কারণ সেন্টেন্সটা শুরু হয়েছে এইখান থেকে, শেষ হবে যে এইখানে। বুঝতে পারছি? আর মাঝে কি ব্যবহার হয়? কমা হুম। ব্যবহার হয়। এটা আমরা ইনভার্টেড কমার রুলস এর মধ্যে পড়বো আর কি। তো আগে এটা কমার সাথে রিলেটেড, এই জন্য এটা আগে করাই আর নিই। ইয়েস এর পরে সেন্টেন্স না থাকলে শুধু এক সাইডে ইনভার্টেড কমা আর আর দুই ফুল স্টপ। সাইডেই হুম ইনভার্টেড হুম কমা।
হ্যাঁ, দুই সাইডেই যদি নর্মাল ইয়েস থাকে তাহলে হইতেছে দুই সাইডেই কমা। এভাবে যদি নর্মাল ইয়েস থাকে তাহলে দুই সাইডে ইনভার্টেড কমা। ঠিক আছে। হুম। হুম। তারপর হইতেছে অ্যাড সরি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজে কোনো সেন্টেন্সের প্রথমে থাকলে তারপরে কমা বসে, মাঝে থাকলে উভয় পাশে কমা বসে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ। যেমন কিছু উদাহরণ: হিয়ারিং দ্য নয়েজ, হিয়ারিং দ্য নয়েজ শব্দ শোনার পর দ্য কালপ্রিট এসকেপড হিমসেলফ, মানে সে বিরক্ত হয়ে গেছে, এরকম আর কি। এখানে যে হিয়ারিং দ্য নয়েজ, এটা হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ। এটা বুঝতে হলে তোমার আগে ফ্রেজ সম্পর্কে ধারণা থাকতে হবে, না বুঝবা না। তো এইভাবে জাস্ট রুলসটা জাস্ট মনে রাখবা যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে কমা দ্বারা আলাদা করতে হয়, আর মাঝে থাকলে উভয় পাশে কি করতে হয়, কমা দ্বারা আলাদা করতে হয়। যেমন এখানে দ্বিতীয় সেন্টেন্সে দেখি আমরা সো ফার, সো ফার একটা শব্দ আছে না, এটা হইতেছে একটা অ্যাডভার্বাল ফ্রেজ। তো এই অ্যাডভার্বাল ফ্রেজটা যখন মাঝে আছে তখন দেখো এর আগেও একটা কমা বসছে, পরেও একটা কমা বসছে। করার কমন। হুম। আমরা যখন পার্ট অফ স্পিচ পড়বো তখন হইতেছে যে অ্যাডভার্বাল ফ্রেজ কোনগুলা বা অ্যাডজেক্টিভ কোনগুলো, এটা একটা ডিটেলস শিট আমরা বানাবো, বানায় ওটা দিয়ে দেবো, এটা শেষ করলেই হয়ে যাবে। আর এমনিতে অ্যাডজেক্টিভ কাকে বলে? যেই সেন্টেন্স বা যে ওয়ার্ড দ্বারা কি করে দোষ গুণ অবস্থা বোঝায় নাকি, বা পরিমাপ বোঝায়, তাকে তো হুম। অ্যাডজেক্টিভ বলে। না হলে দোষ গুণ অবস্থা। হুম হুম, নাউনের দোষ গুণ অবস্থা দোষ সংখ্যা। গুণ অবস্থা পরিমাপ সংখ্যা এগুলো বোঝায়। হ্যাঁ, এগুলো বুঝে লিখতেছে অ্যাডজেক্টিভ বলে। যেমন হি ইজ সো ফার আ গুড বয়, গুড নর্মালি। বয় একটা গুণ। হ্যাঁ, গুড বয় এটা হচ্ছে একটা গুণ আর কি, এটা একটা অ্যাডজেক্টিভ গুড বয়। কিন্তু সো ফার কাছাকাছি, মানে ভালো ছেলে কাছাকাছি আর কি, পুরোপুরি ভালো ছেলে না, ভালো ছেলে কাছাকাছি। সোফার অর্থ কি কাছাকাছি? হুম। সো ফার তো দূরেও না। সেন্টেন্স অনুযায়ী কি? বুঝি নাই। সেন্টেন্স অনুযায়ী নাকি, মানে সোফার কি এক একটার মধ্যে এক এক শব্দের মিনিং? হ্যাঁ, এক একটার মধ্যে এক এক শব্দের, বাট এটার সিঙ্গেল একটা মিনিং আছে। এটার শুধু সো ফারের একটা সিঙ্গেল একটা মিনিং আছে, সো ফার হলো এই পর্যন্ত বা এখন পর্যন্ত আর কি। আর এখন সেন্টেন্সের পর্যন্ত। জন্য এক এক হ্যাঁ মিনিং? হ্যাঁ, সেন্টেন্স। যেমন হি ইজ মানে সো ফার। সেন্টেন্স অনুযায়ী আর কি? হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স অনুযায়ী হি ইজ সো ফার আ গুড বয়, সে এখন পর্যন্ত ভালো ছেলে, এরকম আর কি, বা ভালো ছেলে কাছাকাছি। ঠিক আছে। তো এগুলা কিছু মানে ডিফারেন্ট আর কি, ডিফারেন্ট সোফার এই বিভিন্ন ফ্রেজ থাকে অ্যাডভার্বাল। এটা একটা তোমার হইতেছে যে শীট বানায় আমি দেবো যে কোনগুলা সবচেয়ে বেশি ইউজ হয় আর কি, কোন ফ্রেজ গুলা সবচেয়ে বেশি দৈনন্দিন জীবনে ইউজ হয়। জাস্ট কয়েকটাই তো, 20-25টা যদি মুখস্থ করো তাহলে এটা শেষ হয়ে যাবে আর কি। ওকে, এরপর হইতেছে 8 নম্বর, একই শব্দের পুনরুক্তি ঘটলে শব্দগুলোর প্রথমটির পর কমা বসে। পুনরুক্তি মানে একই শব্দ বারবার, যেমন ইউ আর কোয়াইট। মানে রিপিট হলে? হ্যাঁ, রিপিট হলে ইউ আর কোয়াইট, কোয়াইট ক্যাপাবল ফর ডুইং দিস ওয়ার্ক। এই যে কোয়াইট শব্দটা বারবার দুইবার রিপিট হয়েছে, রিপিট হইলে পরস্পর আলাদা করার জন্য কমা ব্যবহার হয়। ব্যবহৃত হয়। বুঝতে পারছি। হ্যাঁ। তারপর হইতেছে কোনো কেস কোনো সেন্টেন্সের প্রথমে থাকলে তারপরে কমা বসে। যেমন ইফ হি কামস আই শেল গো, এটা হচ্ছে একটা কেস, শর্ত আর কি। অ্যাডভার্ব কেস, অ্যাডভার্ব কেস, অ্যাডভার্ব কেস, হি ইজ কামস, ইফ হি কামস আই শেল গো। এরকম অ্যাডভার্ব বা তোমার আহ, যদি অ্যাডভার্ব কেস যদি ব্যবহার হয় তখন তার পূর্বে কি ব্যবহার হয়, কমা ব্যবহার হয়। পূর্বে না, পরে। প্রথমে থাকলে তারপরে, এটা যদি প্রথমে আছে ইফ হি কামস। ঠিক আছে। বুঝতে পারছি নাকি? হ্যাঁ, বুঝছি। ওকে, যে না বুঝলাম আমার আবার প্রশ্ন করবো। যে 10 নম্বর রইতেছে সেন্টেন্সের ভার্ব ওমিশন বা অনুল্লেখ নির্দেশ করতে, উল্লেখ নির্দেশ করতে। সে বট এ চেন অ্যান্ড হি আ সেট অফ কমস। এখন দেখো, অনুল্লেখ মানে? ইউর মিটিং উইল ইন 10 মিনিট। আচ্ছা, আরেকটা ব্যাপার হইতেছে যে আমরা যে জুমে ক্লাস করি না, হ্যাঁ, হুম।
এই হুম। জুমের ফ্রি সাবমিশন হইতেছে 40 মিনিট, অর্থাৎ আমরা যদি 40 মিনিট ক্লাসটা করি, তারপরে এটা অটো অফ হয়ে যাব, আবার ঢুকতে হইব, ঠিক আছে? তো আর 10 মিনিট মেবি আছে, 10 মিনিট পরে ক্লাসটা স্টপ হয়ে যাব, তখন তুমি বের হয়ে এসে আবার ওই যেই আইডি আর পাসওয়ার্ড দিছি না, ওইটা দিয়ে ঢুকে আবার ঢুকবা, ঠিক আছে? আচ্ছা। বুঝতে পারছো নাকি? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, হি বট এ চেন, সে একটি চেন কিনছে, অ্যান্ড হি, এই দেখো এই যে এন হি এর পরে সেন্টেন্সটা কমপ্লিট হয় নাই, কমপ্লিট না করে দিয়েছে আ সেট অফ কমস, মানে চিরুনি, চিরুনি সেট কিনছে আর কি। এখন এই চিরুনি সেট কে কিনছে? অবশ্যই এখন দেখো দুইটা আছে, একটা যদি সি আর একটা হুম। যদি হি। মানে তো সি দিয়ে হইতেছে, সি মানে এখানে একটা মেয়েকে নির্দেশ করছে যে চিরুনি মেয়ে। কিনছে, আর হি দ্বারা হইতেছে একটা পুরুষকে বা ছেলেকে নির্দেশ করছে। কিন্তু এখানে সেন্টেন্সটা কমপ্লিট করে নাই, অমিশন মানে অনুল্লেখ, অর্থাৎ এখানে ব্যক্তি কোনো কিছু কি করে না, উল্লেখ করে নাই, জাস্ট এন্ড উল্লেখ হি। করা নেই মানে হ্যাঁ। হি এবং সি দ্বারা, হুম হুম। অথবা দে, দে দে, উল্লেখ করা যাবে না? দে, হ্যাঁ দে ইউজ করা যাবে, দে আছে একটু কম। এই ক্ষেত্রে অনুল্লেখ থাকলে তার পূর্বে কি বসে? কমা বসে। উল্লেখ নির্দেশ করলে, অনুল্লেখ নির্দেশ করলে তার জন্য কমা বসে। তারপরে এই হইতেছে মোটামুটি 10টা আর হইতেছে কমার ব্যবহার। তারপরে যেটা আছে এটা হচ্ছে ইউজ অফ সেমিকোলন। সেমিকোলন কোনটা মনে আছে? সেমিকোলন হইতেছে হ্যাঁ। এই যে একটা ডট আর একটা কমা, উপরে একটা ডট আর নিচে একটা কমা, এটার বলা হয় কি? সেমি কোলন। চিনতে পারছি নাকি? হ্যাঁ, চিনি। ওকে। কমার চেয়ে বেশি বিরতি নির্দেশ করে, কমার চেয়ে বেশি বিরতি নির্দেশ করে, কমা যতটুকু বিরতি নির্দেশ করে এর থেকে বেশি বিরতি নির্দেশ করতে বেশি। হলে আমার সেমিকোলন ব্যবহার করতে হয়। যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া দুটি কনজাংশন যুক্ত ক্লোজ পৃথক করতে, ঠিক আছে? এখন কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? যেমন আমরা যদি এই লাইনটার দিকে একটু তাকাই, এখানে দেখতে পাইতেছি আমি কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন লিখে রাখছি, যেমন ফর, এন্ড, নর, বাট অর ইয়েট, সো, দেন, হাউএভার, আদারওয়াইজ, দেয়ারফর, স্টিল, নেভারথেলেস, এটসেট্রা। এগুলোই তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো, হ্যাঁ। এখন এই কনজাংশন গুলা বাদ দিয়ে যদি একটা সেন্টেন্স আমি আলাদা করতে যাই, তখন একটা সেমিকোলন ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? সেমিকোলন। দেখো এখানে লেখছেন যে সেমিকোলন। ইউনাইটেড উই স্ট্যান্ড, এখানে দেওয়া ছিল নর ডিভাইডেড উই ফল, অর্থাৎ আমরা যদি কি কি না হই, একতা না হই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো আর কি। ডিভাইডেড উই ফল, ধ্বংস বা আলাদা হয়ে যাবে যদি একতা না হয়। তাহলে এটা মূলত একটা প্রবাদ, প্রবাদ বাক্য আর কি। এখন দেখো এই দুইটা সেন্টেন্সে আমরা চাইলে এখানে নর আছে অথবা বাদ দিয়ে করতে পারতাম, ইউনাইটেড উইল স্ট্যান্ড বা ডিভাইডেড উইল ফল, অথবা অর ইউজ করা যেত। কিন্তু এগুলো কোনো কিছুই না করে ডাইরেক্ট একটা কি ব্যবহার করছে? সেমিকোলন ব্যবহার করছে। ব্যবহার করছি। অর্থাৎ যে জায়গায় কোঅর্ডিনেটিং কনজাংশন ছাড়াও আমরা সেন্টেন্সে আলাদা করতে হবে, তখন আমরা ব্যবহার করি সেমিকোলন। বুঝতে পারছি? হুম। ওকে। ওকে, এরপর হচ্ছে দেয়ারফর, ইয়েট, দেন, হাউএভার, আদারওয়াইজ, স্টিল, নেভারথেলেস ইত্যাদি কনজাংশন দ্বারা দুটি কোঅর্ডিনেটিং ক্লজ যুক্ত করতে হলে তাদের মধ্যে কি বসে? কমা বসে। এখন এই দুইটা, দ্যাট ওয়াজ সিমিলার, দ্যাট ওয়াজ সিমিলার, এটা মেবি দুইবার উঠছে, এটার একটাই রুলস আছে, ঠিক আছে? এটার একটাই রুলস আছে, এটা দুইবার উঠছে, এটা আর এটা একই কথা, এটা আর এটা একই কথা। এখানে জাস্ট কোঅর্ডিনেটিং কনজাংশন শব্দটা উল্লেখ করছে,
আর এইখানেকার কোঅর্ডিনেটিং শব্দগুলা সবগুলা দিয়ে সেটা বলছে যে ইত্যাদি কনজাংশন দ্বারা দুটি কোঅর্ডিনেটেড ক্লোজ যুক্ত করতে হলে তাদের মধ্যে কি ব্যবহার করতে হয়, সেমিকোলন ব্যবহার করতে হয়। করতে হয়। বুঝতে পারছি? হুম, হ্যালো। হ্যাঁ বুঝছি। হ্যাঁ। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো এগুলো চিনছি তো অনেকে। হ্যাঁ চিনছি। ওকে। জাস্ট এই একটাই দুটার যে কোনো একটা মুখস্থ করলে হবে। এটা অথবা এটা, আমার মতে এটা মুখস্থ করাটাই বেটার। দ্বিতীয়টা লাগবে না, কারণ প্রথমটার মধ্যে নিচে হেডলাইন মানে নিচে হেডিং সবগুলো আছে। দেওয়া আছে। হ্যাঁ, সবগুলাই দেওয়া আছে এখানে। অ্যান্ড, ফর, নট, বাট, হাউএভার, আদারওয়াইজ সবগুলাই দিয়ে রাখছি আমি। তো দ্বিতীয়টা লাগবে না। আর হচ্ছে ইউজ অফ কোলন। কোলন হইতেছে জাস্ট দুইটা ডট আমরা যদি উপরে নিচে ব্যবহার করি তখন এটা কোলন বলে আর কি, এরকম। ঠিক আছে। সেমিকোলনের চেয়ে অধিক সময় বিরতির জন্য আমরা এর আগের যে টপিকটা, এই যে সেমিকোলন, সেমিকোলন থেকে যদি আমার বেশি বিরতির প্রয়োজন হয় তখন আমরা কোলন শব্দটা ব্যবহার করি বা কোলন চিহ্নটা ব্যবহার করি। ঠিক আছে। যেমন আমি যদি 1 নম্বরে দেখি যে পূর্ববর্তী কোনো সেন্টেন্সের বিষয়ে কোনো বক্তব্য, উদাহরণ বা ব্যাখ্যার আগে কোলন বসে। পূর্ববর্তী কোনো সেন্টেন্সের বিষয়ে, যেমন এক্সপ্লেন দ্য সেন্টেন্স, এক্সপ্লেন দ্য সেন্টেন্স। এখন কোন সেন্টেন্স এক্সপ্লেন করব? এটা যে সুইট আর দ্য ইউজেস অফ এই সেন্টেন্সটা। অ্যাডভার্সিটি। এখন এই সেন্টেন্সটা আমি ব্যাখ্যা করার পূর্বে আলাদা করছি কি দ্বারা? সেমিকোলন দ্বারা। কি দ্বারা? সেমিকোলন দ্বারা। বুঝতে সেমিকোলন। পারছি? অর্থাৎ কোন হুম, সেন্টেন্সের বিষয়, যেমন এই যে এটা, এক্সপ্লেন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের বিষয়ে বক্তব্য হইতেছে এটা, এই দুইটার আলাদা করার জন্য ব্যবহার করা হয়েছে সেমিকোলন। বুঝতে পারছি? সরি, কোলন। সেমিকোলন না কোলন। এখন বুঝছি। এটা হইতে পারে কারো বক্তব্য, হইতে পারে কোনো উদাহরণ, হইতে পারে ব্যাখ্যা, হইতে পারে ব্যাখ্যা। আমরা যেমন একটা শব্দ ব্যবহার করি ইংলিশে, যেমন এক্সাম্পল। এক্সাম্পল ব্যবহার করি না আমরা অনেক সময় উদাহরণ দিতে, নাকি? হ্যাঁ। EXMPLE, এক্সাম্পল শব্দটা লেখার পর কিন্তু আমরা সুন্দর করে দুটো ডট দিই, দিয়েছি তারপর হ্যাঁ লিখি আবার যে ই ওয়ান। এক্স এক্সাম্পল বুঝায়, হ্যাঁ, EX তখনও দিয়েও ডট দিই। এক্সাম্পল, EX কিন্তু দিয়েও এক্সাম্পল বোঝায়, তখন আমরা কি ব্যবহার করি? কোলন ব্যবহার করি। তুলন বুঝতে পারছি? ব্যবহার করি। হ্যাঁ, বুঝতে পারছি এটা। হ্যাঁ। ওকে, ঠিক আছে। তারপর হইতেছে ডায়লগ বা ড্রামাতে বক্তার নাম ও বক্তৃতা পৃথক করতে। আমরা ডায়লগ লেখার সময় বা ডায়লগ ওই যখন যে আমরা ডায়লগ মুখস্থ, ব্যবহার হ্যাঁ করি, হ্যাঁ, হ্যাঁ। ডায়লগ যখন মুখস্থ করি তখন আমরা খেয়াল করছি যে দুইটা নাম যে থাকে, হ্যাঁ, তখন দুইটা নাম কোলন যে ব্যবহার থাকে, করবে। ওইগুলা বক্তব্যটা থেকে নামটা আলাদা করতে, আহ, আহ, ইয়া, এই বক্তব্যটা থেকে এই নামটা আলাদা করতে আমরা কোলন ব্যবহার করি। এটা হইতে পারে ডায়লগের ক্ষেত্রে। তারপর হইতেছে ড্রামা। ড্রামা বলতে এখানে কি বুঝাইছে? ড্রামার যে স্ক্রিপ্ট লিখে না, মানে আহ হুম, বিভিন্ন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যখন কথা বলে ওগুলা লিখিত আকারে আগে খাতায় থাকে। ওইখান থেকে ওনারা প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে দেন ডেলিভারি দেয়, মানে দেন এটা অভিনয় করে দেখায়। এবং ওই যে খাতায় লেখা থাকে কার বক্তব্য কোনটা, ওটা এরকম নাম দিয়ে সেটা কি করে থাকে, আলাদা করা থাকে। বুঝতে পারছি? হুম। আচ্ছা, আমাদের হইতেছে এরপর হইতেছে আমাদের ক্লাসটা এখন শেষ হয়ে যাবে। হ্যাঁ, 1 মিনিট আছে, তো আমি এখন এটা স্টপ করে দিই। স্টপ করে দিলে আচ্ছা, হবে কি? তাহলে কি আমি নিমো? হ্যাঁ, বাইরে এসে আবার ঢুকো আর কি, তাইলে লিভ নিলেই হবে না? হ্যাঁ, তুমি লিভ নাও, তুমি লিভ নিলে হবে, হ্যাঁ।